নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বন্ধের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সায়েন্স সিটির প্রেক্ষাগৃহে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর, অন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং রাজ্য নেতাদের উপস্থিতিতেই শুভেন্দু বলে বসেন, আমিও এর আগে বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলছেন সবকা সাথ সবকা বিকাশ। এরপরই হাত জোর করে তিনি বলেন, আর বলবো না, বলবো জো হামারি সাথ হাম উনকা সাথ। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। এখানেই থেমে থাকেননি বিরোধী নেতা। তিনি বলেন বিজেপিতে সংখ্যালঘু মোর্চার কোনো দরকার নেই। ওই সভাতেই তিনি হিন্দুদের এক হওয়ারও ডাক দেন। তার ভাষণ ঘিরে বিজেপির অন্তরে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো, আর বলবো আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। লোকসভা ভোটের পর আজই ছিল রাজ্য বিজেপির বড় ধরনের প্রথম বৈঠক। তাতে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন অনেক প্রাক্তন রাজ্য সভাপতি। দাবি করা হয়েছিল লোকসভা ভোটে বিপর্যয়ের চুলচেরা বিশ্লেষণ হবে এই বৈঠকে। সেই বিশ্লেষণ কতটা হলো স্পষ্ট নয়, তবে বিজেপি যে বিজেপিতেই আছে সেটা আজ আরো একবার স্পষ্ট হয়ে গেল। সায়েন্স সিটিতে যখন বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক চলছে, তখনই উত্তর কলকাতায় মুরলীধর সেন লেনে দলের রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় আদি বিজেপি কর্মীদের একাংশ। বিজেপি বাঁচাও কমিটির ব্যানার নিয়ে বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা আসেন রাজ্য দপ্তরের সামনে। তাদের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও হয়। বিক্ষোভকারীদের দাবি, পুরনো কর্মীদের দলে মর্যাদা দিতে হবে। আবার কর্মসমিতির বৈঠক শুরুর আগে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন দলে যারা ব্যর্থ তাদের সরিয়ে দেওয়া উচিত। মানুষ ব্যর্থ লোকেদের দেখতে পছন্দ করে না, দলে নতুনদের সুযোগ দিতে হবে। আশা করি কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবেন। উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পরও সৌমিত্র রাজ্য সংগঠনের দায়িত্বে থাকা নেতাদের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, অযোগ্যদের মাথায় বসালে যা হয়। রাজ্য বিজেপির এখন এই অবস্থা। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববে। তবে আজ দলের কর্মসমিতির বৈঠকে ভাষণ দিতে গিয়ে ধন্যবাদ গটিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। গত কয়েকদিন ধরে তিনি সাম্প্রতিক উপনির্বাচনে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করে আসছিলেন। রবিবার রাজভবনের সামনে ধর্ণা মঞ্চে এবং মঙ্গলবার রাজভবনের রাজ্যপালের সঙ্গে দেখা করার পরেও শুভেন্দু দাবি করেছেন হিন্দুদের ভোট দিতে আটকানো হয়েছে। লোকসভা ভোটের ফল প্রকাশের পরও বিরোধী নেতা বলেছিলেন আমরা রাজ্যে সংখ্যালঘু ভোট পাইনি। আজ কর্মসমিতির বৈঠকেও এ ব্যাপারে তার ভাষণ ছিল চড়াসুরে বাঁধা। বস্তুত প্রধানমন্ত্রীর স্লোগানকেও যে তিনি চ্যালেঞ্জের মুখে ফেলে দেবেন এটা অনেকেরই ধারণার বাইরে ছিল। শুভেন্দু যখন বলছেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, তখন মঞ্চে বসা নেতাদের একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে দেখা যায়। একই সঙ্গে বিরোধী নেতা আজ লোকসভা ভোটের দলের বিপর্যয়ের দায় এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন আমি বিরোধী নেতা, আমি দলীয় সংগঠন দেখি না। তিনি জানিয়ে দেন রাজ্যে উপদ্রুত এলাকা আইন জারি না করে ভোট করা ঠিক হবে না। তিনি হিন্দুদের এক হওয়ার আহ্বান জানিয়ে জেগে উঠতে বলেন। বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন লোকসভা ভোটের হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখন আমাদের পাখির চোখ 2026 সালের বিধানসভা ভোট। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই নেমে পড়তে হবে। বৈঠক তো হলো, সেখানে ভাষণ টাষণও ছিল, কিন্তু আগামী দিনে চলার দিশা মিলল কি, প্রশ্ন উঠেছে দলের অন্দরেও। গরম বক্তৃতা দেওয়ার পরই শুভেন্দু সাংবাদিক বৈঠকে 180 ডিগ্রি ঘুরে বক্তব্যের সাফাই দিলেন। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ
ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি, তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে। তিনি যে আগ বাড়িয়ে খেলেছেন তা পরে বুঝতে পেরেছেন শুভেন্দু, যার জন্যই বৈঠক চলাকালীন সাংবাদিক বৈঠক ডেকে বিরোধী নেতা তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি একথা বলেছি, এর সঙ্গে প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের কোনো সম্পর্ক নেই। যদিও বল একবার হাতের বাইরে বেরিয়ে গেলে আর কিছু করার থাকে না। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দুয়ারে বিধানসভা নির্বাচন, লোকসভা ভোটের ক্ষত শুকানোর আগেই চলে এসেছে রাজ্য রাজনীতিতে শক্তি প্রদর্শনের নির্বাচন। যদিও রাজনীতির মাঠে ভেতরে বাইরে বেশ চাপের মুখে রয়েছেন মহারাষ্ট্রের একনাথ শিন্ডের সরকার। এই পরিস্থিতিতে রাজ্যের যুব সম্প্রদায়ের মন পেতে নতুন প্রকল্প প্রকাশ্যে আনল মহারাষ্ট্রের সরকার, নাম লাডলা ভাই যোজনা। বেকার শিক্ষিত ছেলেদের অর্থ সাহায্য করার পাশাপাশি স্ব উপার্জনের লক্ষ্যে 1 বছর হাতে কলমে শিক্ষাদানেরও সুযোগ রাখা হয়েছে নয়া প্রকল্পে। দরজায় কড়া নাড়ছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। মারাঠা সাম্রাজ্যের দখল পেতে তাল ঠুকছে শাসক এনডিএ ও প্রতিপক্ষ ইন্ডিয়া দুই পক্ষ। এমনই আবহে রাজ্যের যুব সম্প্রদায়ের মন জয় করতে নয়া প্রকল্পের ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের মুখে। যুবকদের নিজের পায়ে দাঁড়ানোর সাহায্যে সরকারি অনুদানের কথা বলা হলেও শিন্ডের বিরুদ্ধে আদতে ভোটের আগে পাইয়ে দেওয়ার রাজনীতির অভিযোগ এনেছে বিরোধী ইন্ডিয়া মঞ্চ। লাডলা ভাই যোজনা নামে ওই নয়া প্রকল্পে বলা হয়েছে, দ্বাদশ পাস ছেলেরা সরকারি কোষাগার থেকে প্রতি মাসে 6,000 টাকা করে জলপানি পাবে। ডিপ্লোমাধারীরা 8,000 ও স্নাতক হলে মিলবে 10,000 টাকা। একই সঙ্গে রাখা হয়েছে হাতে কলমে শিক্ষাদানের বন্দোবস্ত। যে কোনো কারখানায় পছন্দমতো বিষয়ে শিক্ষানবিশ হতে চাইলে নিখরচায় সেই সুযোগ করে দেবে রাজ্য সরকার। 1 বছর পর্যন্ত মিলবে এই সুবিধা। হাতে কলমে কাজ শিখে যুব সম্প্রদায় যাতে নিজের উপার্জনের পথ খুঁজে নিতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে প্রচার করা হচ্ছে সরকারি তরফে। যদিও একথা মানতে নারাজ বিরোধীরা। শিন্ডে সরকারের নয়া প্রকল্প লাডলা ভাই যোজনাকে জনমোহিনী রাজনীতিরই অঙ্গ বলে মত ইন্ডিয়া জোটের। কিছুদিন আগেই রাজ্যের মহিলাদের জন্য মাইজি লড়কি বাহিন যোজনের সূচনা করে বিরোধীদের তোপে পড়েছে মহারাষ্ট্রের সরকার। 21 থেকে 60 বছর বয়সী মহিলাদের মাস পিছু 1,500 টাকা করে অনুদান দেওয়া হবে নতুন প্রকল্পে। আর তারপরেই উদ্ধব ঠাকরে থেকে শরদ পাওয়ার একযোগে শিন্ডে সরকারকে কাঠগড়ায় তুলে পুরুষ নাগরিকদের প্রতি অবহেলার অভিযোগ আনেন সকলে। সেই অভিযোগকে ঠান্ডা ঘরে পাঠাতেই এনডিএর লাডলা ভাই যোজনা বলেই মনে করছে রাজনীতির কারবারিরা। লোকসভায় ভরাডুবি হয়েছে এনডিএর, এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। রাজ্যের 48টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে সবচেয়ে বেশি আসন, 13টি। বিজেপি উদ্ধব ঠাকরে শিবসেনা পেয়েছে 9টি করে আসন। তারপরেই রয়েছে শরদ পাওয়ারের এনসিপি, তারা পেয়েছে 8টি আসন, আর শিন্ডের শিবসেনার দখলে গিয়েছে 8টি আসন। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে লড়তে নতুন করে অক্সিজেন পেয়েছে ইন্ডিয়া জোট। শিন্ডে সরকারকে হারাতে ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে তারা। এরই মধ্যে খারাপ খবর শিন্ডে পরিবারে। শরদ পাওয়ারের দল ভেঙে বেরিয়ে আসা অধুনা রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গ ত্যাগ করে 4 নেতার ঘর বাপাসির গুঞ্জন নয়া সমীকরণ তৈরি করেছে রাজ্য রাজনীতিতে। একইভাবে বিধানসভা ভোটের আগে শিন্ডের সংসার ভাঙারও আশঙ্কা করেছেন রাজনীতির কারবারিরা। কার্যত সেদিকেই তাকিয়ে রয়েছে উদ্ধব গোষ্ঠী। 288 আসনের বিধানসভায় কম করে 125টি আসনে প্রার্থী দিতে চাইছে উদ্ধব ঠাকরের শিবসেনা। তার কিছু উপহার পেতে পারেন দলবদলুরা। এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে ভোটে জমকালো ফল পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসিক অনুদান 500 থেকে বাড়িয়ে 1000 করার সুবাদে আরও পোক্ত হয়েছে তৃণমূলের মহিলা ভোট ব্যাংক।
ভোটের বাক্সে লক্ষ্মী ভাণ্ডারের সুফল মেনে নিয়েছে বিরোধী বিজেপিও। এবার সেই জুতোতেই পা গলালেন মহারাষ্ট্রের এনডিএ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বঙ্গ সিপিএমের সাংগঠনিক কাঠামোর কি পুনর্বিন্যাস হবে? এই প্রশ্নে দলের অন্দরে উঠে আসছে নানা মত। সূত্রের খবর, সিপিএমের সাংগঠনিক কাঠামোর বদল ঘটিয়ে লোকাল জোনাল কমিটি ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। সব জেলার মতামত শোনার পরই দল পরবর্তী সিদ্ধান্ত নেবে। শোনা যাচ্ছে বিষয়টি চূড়ান্ত হতে পারে অগস্টে। ওই মাসেই নদিয়ার কল্যাণীতে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হতে পারে, তখনই পাকা হবে বিষয়টি। 2017 সাল পর্যন্ত রাজ্য সিপিএম এর শাখা ও জেলা কমিটির মাঝে দুটি কমিটি ছিল, লোকাল কমিটি বা এলসি এবং বেশ কয়েকটি লোকাল কমিটি নিয়ে জোনাল কমিটি বা জেডসি। 2015 সালে কলকাতায় সিপিএম এর প্লেনাম অনুষ্ঠিত হয়েছিল। সেই প্লেনামেই রাজ্য লোকাল এবং জোনাল কমিটি উঠিয়ে দেয় সিপিএম। শাখা ও জেলা কমিটির মধ্যবর্তী স্তরে একটি কমিটি রাখার সিদ্ধান্ত হয়। তখন দল ভেবেছিল একাধিক কমিটি থাকায় কাজের কাজ কিছুই হচ্ছে না। সেই সিদ্ধান্ত অনুসারে বর্তমানে সিপিএম এর শাখা ও জেলা কমিটির মাঝে একটি কমিটি রয়েছে, নাম তার এরিয়া কমিটি। একসময় এই রাজ্যে এলসি জেডসি ছিল রাজনীতিতে খুব চালু শব্দ। বাম জমানায় এই এলসি জেডসির বিরুদ্ধেই জেলায় জেলায় অভিযোগ ছিল স্থানীয় স্তরে সব বিষয়ে মাথা গলানোর। বিরোধীদের যাবতীয় অভিযোগ ছিল সিপিএম এর এই দুই কমিটির বিরুদ্ধেই। ভোট বিপর্যয়ের কারণ খোঁজার আলোচনাতেই সাংগঠনিক কাঠামোর পুনর্বিন্যাস প্রশ্নটি উঠে এসেছে। এ বিষয়ে নানা মত উঠে আসছে সিপিএম এর জেলা কমিটি থেকে। আলিমুদ্দিনও মানছে নানা মুনির নানা মত রয়েছে। সব জেলা থেকে সাংগঠনিক কাঠামোর বদল নিয়ে মতামত জানার পরই দল সিদ্ধান্ত নেবে। আগস্টের নদিয়ার কল্যাণীতে হবে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। সেখানেই বিষয়টি চূড়ান্ত হতে পারে। লোকাল কমিটি এবং জোনাল কমিটি ফিরিয়ে আনার পক্ষেই মত প্রকাশ করেছে সিপিএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটি। দক্ষিণ 24 পরগনার অনেক নেতাই মানছেন জেলা এবং শাখা স্তরের মাঝে দুটি স্তর ফিরিয়ে আনা প্রয়োজন। হাওড়া, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলির একাধিক স্তর করে অনেক কমরেডকে দুটি কমিটির নেতা করা যাবে ঠিকই, কিন্তু বিপর্যয়ের পর দল আবার পুনর্নির্মাণের কাজ কিছুতেই বাস্তবায়িত হবে না। অনেক জেলা আবার স্তর না বাড়িয়ে বিকল্প পথের কথাও বলছেন। তাদের বক্তব্য লোকাল কমিটি জোনাল কমিটি ফেরানোর প্রয়োজন নেই, তবে এরিয়া কমিটি ভেঙে ছোট ছোট এলাকায় গড়া হোক লোকাল কমিটি। তবে শাখা এবং বুথ স্তরের কাজের পর্যালোচনা করতে সুবিধা হবে। রাজ্য সিপিএম এর একাধিক প্রথম সারির নেতা বলেছেন দলের কমিটিতে ইতিমধ্যে বয়সের ঊর্ধ্বসীমা বাঁধা হয়েছে। এই পরিস্থিতিতে জেলা ও শাখার মাঝে স্তর বৃদ্ধি করলে সেই ঊর্ধ্বসীমা অদল বদল করতে হবে। সেটা কতটা সম্ভব তা নিয়ে বিতর্ক রয়েছে দলে। সিপিএম রাজ্য নেতৃত্ব নানা দৃষ্টিভঙ্গি বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চায়। তাদের বক্তব্য, একাংশ চাইবে কমিটিতে নিজেরা থাকতে এবং তাদের পছন্দের লোককে জায়গা করে দিতে, কিন্তু দলের উদ্দেশ্য অন্য। বিপর্যয়ের পর সঠিকভাবে শাখা এবং বুথ স্তরের কাজ পরিচালনা করার মতো দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করা, যারা সংগঠন গড়ে তুলবেন। গত নভেম্বরে সিপিএম এর রাজ্য কমিটির অধিবেশনে স্পষ্টই বলা হয় বুথ স্তরেই লুকিয়ে রয়েছে গাফিলতি। অনেক চেষ্টা করেও সেই গাফিলতি দূর করতে পারেনি সিপিএম। তার ফল যা হওয়ার তাই হয়েছে। লোকসভা ভোটে দলের প্রতীকে লড়াই করা 23 জনের মধ্যে জামানত খুইয়েছেন 21 জন। তাতেও শিক্ষা হচ্ছে কোথায়? পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।